অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেমিনার শুরু করে দিব। আমরা একটু অ্যাটেন্ডের জন্য ওয়েট করছি। আমাদের অ্যাটেন্ডি বেড়ে গেলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব।
স্বাগতম। আমরা এখনই আমাদের সেমিনারটা শুরু করে দেবো। অ্যাটেন্ডি বাড়ছে আমাদের, অ্যাটেন্ডি বাড়ার জন্য আমরা ওয়েট করছিলাম। ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, একটু আমাকে জানাবেন। হ্যাঁ ভাইয়া, শেয়ার হয়েছে। আমার সাউন্ড তো ক্লিয়ার না? হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আহ, আপনারা যারা আজকে যুক্ত আছেন তাদের মধ্যে আমি একটু চ্যাট বক্সে আপনাদের রেসপন্সটা দেখতে যাচ্ছি যে কারা কারা ইতিপূর্বে উত্তরণের সাথে ক্লাস করেছেন বা উত্তরণের যে যাত্রা সেখানে যুক্ত ছিলেন, বিশেষ করে প্রাইমারি কোর্সটাতে। তারা একটু চ্যাট বক্সে ইয়েস লিখতে পারেন। যে আপনি যদি ইতিমধ্যে উত্তরণের কোর্সটা করে থাকেন তাহলে একটু ইয়েস লেখা আমাকে জানান, আর যদি না করে থাকেন সেই ক্ষেত্রে আপনি নো লিখতে পারেন। আমি কিছু পেয়েছি যারা ক্লাস আমাদের কোর্স করেননি, অধিকাংশই আসলে এই ক্লাসটা করেছেন। তো যারা একেবারেই নতুন, প্রথমবারের মতো উত্তরণের সাথে যুক্ত হয়েছেন আজকে ওয়েবিনারের মাধ্যমে, তাদেরকে অবশ্যই আমি স্বাগতম জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমাদের সার্ভিসের সাথে পরিচিত, তাদেরকেও স্বাগতম জানাচ্ছি, যেহেতু নতুন একটা কোর্স। সো আশা করছি আপনারা এই কোর্সটা করলে আপনাদের জন্য লাভবান হবে। তার পূর্বে আপনারা যারা এর পূর্বের কোর্সটা করেছেন, প্রাইমারি ফুল কোর্স, তারা আসলে জানাতে পারেন আপনাদের কোর্সটা কেমন লেগেছে। বিশেষ করে কোনো বিশেষ দিক যদি ভালো লেগে থাকে, পরীক্ষা পদ্ধতি যদি ভালো লেগে থাকে, বা ক্লাস পদ্ধতি যদি ভালো লেগে থাকে, সেটা আমাদের জানাতে পারেন। আর যদি কোনো জায়গায় আপনার মনে হয়ে থাকে যে দুর্বলতা আছে বা আরো ভালো করা দরকার, সেটাও আপনি অবশ্যই সাজেশন আকারে বলতে পারেন। আমরা অবশ্যই সেই ক্ষেত্রেও কাজ করার চেষ্টা করব। আর সর্বোপরি আমি যেটা আসলে জানাতে চাচ্ছি যে আমাদের উত্তরণের যে সিস্টেমটা, সেই সিস্টেমটার মাধ্যমে আপনি লাইভ ক্লাস করতে পারবেন। লাইভ ক্লাসটা পরবর্তীতে রেকর্ডেড থাকে, অর্থাৎ কোনো টপিক যদি আপনাকে পুনরায় বুঝতে হয়, আপনি ভিডিও জাস্ট অন করে রিপ্লে দেখে নিতে পারবেন। তার সাথে সাথে যেটা আমাদের স্পেশাল ফিচার, সেটা হলো পরীক্ষা খুব স্মার্ট ওয়েতে পরীক্ষা দেওয়া যায়। বিশেষ করে যদি বলি, একটা পরীক্ষা দেওয়ার আগে প্র্যাকটিস করাটা খুব জরুরি। সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারেন, মূল পরীক্ষা দিতে পারেন। তার জন্য একটা আপনার কত নাম্বার পাচ্ছেন তার অ্যানালাইসিসটা খুব দ্রুত পাওয়া যায়। এবং সর্বোপরি যে বইগুলো সাজানো হয়েছে, বইগুলোতে চেষ্টা করা হয়েছে গোছানো পদ্ধতিতে সর্বোচ্চ ইনফরমেশন দেয়া। এবং আরেকটা ব্যাপারে আমরা খেয়াল রেখেছি যেন ইনফরমেশন গুলো শিখার ক্ষেত্রে আপনাদের কিছুটা সহজ হয়, অর্থাৎ সহজে অনেক কিছু যেন মনে রাখা যায় এবং একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনকে কানেক্ট করা যায়। আর কিছু ক্ষেত্রে আমাদের দুর্বলতা ছিল, বা আমরা হয়তো বা কিছু ক্ষেত্রে অপারগ ছিলাম। মানুষ মাত্রই ভুল, কিছু কিছু জায়গায় হয়তো আমাদের ভুল হয়েছে। সো আমরা তার জন্য অবশ্যই ক্ষমা, আমরা আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আমরা আরো ভালো করার চেষ্টা করব। সো আজকের যে কোর্সটা সম্পর্কে আমি কথা বলবো, সেই কোর্সটা হলো মূলত প্রাইমারি জব সলিউশন ক্র্যাশ কোর্স। অর্থাৎ একদম শেষ মুহূর্তে এসে আপনি যদি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চান, একদম শেষ মুহূর্তে বলছি কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে এবং বিসিএস পরীক্ষা হয়েছে। সো কিছুদিন পরে যদি মহামারীর পরিস্থিতি একটু ভালো হয়, আশা করা যাচ্ছে যে স্কুল কলেজ খুলে দিলে প্রাইমারি পরীক্ষাটাও হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আসলে আপনাদের শেষ মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেহেতু ডেফিনিট কোনো ডেট এখনো বলা যাচ্ছে না, বাট আশা করা যাচ্ছে খুব দ্রুতই পরীক্ষাটা হয়ে যাবে। তাই আপনাদের আসলে প্রিপারেশন নিয়ে রাখতে হবে যেন যে কোনো সময়, মানে 1 উইক, এক সপ্তাহ আগেও যদি আপনাকে বলে যে আগামী সপ্তাহে পরীক্ষা, আপনি যেন মেন্টালি প্রিপেয়ার থাকেন। তো এটার জন্য বেস্ট উপায় হলো শেষবারের মতো একবার নিজেকে ঝালিয়ে নেওয়া। তো শেষবারের মতো একবার নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য আসলে নতুন ভাবে সাজানো হয়েছে ক্র্যাশ কোর্স। সো এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে প্রাইমারির সিলেবাসে যে টপিকগুলো ছিল সবগুলোকে আবার রিভিশন আকারে দেওয়া হবে। এবং স্পেসিফিকলি আমি যদি বলি, এখানে জব সলিউশন দিয়ে বোঝানো হয়েছে যে প্রাইমারির বিগত বছরের কোয়েশ্চেন তো আপনারা ইতিমধ্যে পড়েছেন, তার সাথে সাথে প্রাইমারিতে যেসব জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় সেই জায়গার প্রশ্নগুলো আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়া। যেমন আমি যদি বলি যে পিএসসি যে প্রশ্নগুলো করে থাকে, পিএসসির প্রশ্নগুলো থেকে কিন্তু প্রাইমারিতে বেশ কিছু প্রশ্ন কমন পড়ে, তাহলে পিএসসির প্রশ্নগুলো পড়তে হবে। তাছাড়া দেখা যায় যে মাঝে মাঝে মেডিকেল ভর্তি পরীক্ষা অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এইসব ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয় এখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। তারপর আমি যদি বলি, আপনারা যেমন 2021 সালে পরীক্ষা দিচ্ছেন, তো 2020 অথবা 2021 সালের একদম শুরুর দিকে
শুরুর দিকে যেসব পরীক্ষা হয়েছে সেখানে কিছু সাম্প্রতিক প্রশ্ন থাকে, সেই সাম্প্রতিক প্রশ্ন থেকে কিন্তু কমন পড়ার সম্ভাবনা আছে। তো জব সলিউশন মানে হলো যেই ধরনের জবই হোক না কেন, সেই পরীক্ষার যে অংশটুকু প্রাইমারির সাথে মিলে যায়, সিলেবাসের যে অংশটুকু প্রাইমারির সাথে মিলে যায়, ওই অংশে কি ধরনের প্রশ্ন ইতিমধ্যে হয়েছে বা হচ্ছে তার সাথে প্রাইমারির একটা সংযোগ রেখে এই কোর্সটা সাজানো হয়েছে, যেন আপনারা প্রাইমারিতে উল্লেখযোগ্য হারে প্রশ্ন কমন ফেলতে পারেন। এটা আসলে মূল উদ্দেশ্য। সো প্রাইমারি জব সলিউশন ক্র্যাশ কোর্সের মধ্যে আপনারা দুইটা জিনিস কভার করতে পারবেন। একটা হলো প্রাইমারির যে সিলেবাস, এটা তো অবশ্যই কভার হয়ে যাবে, মানে একবার রিভিশন হয়ে যাবে। কভার মানে আমি রিভিশন বলতে বোঝাচ্ছি। আর সাথে কি হবে, অন্যান্য পরীক্ষায় প্রাইমারি সিলেবাসের মতো একই সিলেবাসের যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সিমিলার, সেই প্রশ্নগুলো আপনাদের আবারও শেখা হয়ে যাবে। সো ডাবল প্রিপারেশন হয়ে যায়। এবং যেহেতু ক্লাসের সাথে সাথে পরীক্ষা থাকছে, তাই ক্লাস করার পরে পরীক্ষা দিয়ে আপনি নিজেকে যাচাইও করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার একদম শুরুতে প্রিপারেশনটা কোথায় ছিল এবং এখন প্রিপারেশনের অবস্থাটা কোথায়। তো এই দুইটা যাচাই করার জন্য আমার মনে হয় এই প্রোগ্রামটা আপনাদের বেশ কাজে দিবে। আচ্ছা, এখন কেন এই মুহূর্তে ক্র্যাশ কোর্স, এটা তো আমি একটু আগে একটু বললাম, তাও একটু যদি ছোট করে বলি, যে ক্র্যাশ কোর্সের অন্যতম প্রয়োজনীয়তা হলো শেষ মুহূর্তে একটা স্পিড নিয়ে আসার জন্য। অর্থাৎ আপনি হয়তো বা 3 মাস বা 4 মাস ধরে প্রিপারেশন শুরু করছেন, একদম শুরুতে যে স্পিডটা ছিল বা যে আগ্রহটা ছিল, 3-4 মাস টানা পড়াশোনা করতে করতে কিন্তু আগ্রহটা একটু কমে যায়। মানে আগ্রহ বলতে আমি স্পিডের কথা বলতেছি, স্পিডটা হয়তো বা একটু কমে গেছে। তো এই স্পিডটা যদি আবার আগের পর্যায়ে পৌঁছায় না দেন, মানে আগের পর্যায়ে নিয়ে না আসেন, তাহলে কিন্তু মূল পরীক্ষায় ভালো করাটা একটু কষ্টসাধ্য হবে। তো এই কষ্টসাধ্য ব্যাপারটাকে আসলে সহজ করার জন্য, মানে আরেকবার আপনার মতো উত্তেজনা তৈরি করার জন্য আসলে ক্র্যাশ কোর্স, যে ফুল সিলেবাসের উপরে আবারও ক্লাস হবে, সবগুলো টপিক কভার করা হবে এবং সবগুলো টপিককে যখন একসাথে পরীক্ষা নেওয়া হবে, সেই পরীক্ষায় আপনি কেমন নাম্বার পাচ্ছেন সেটা যেন নিজে বুঝতে পারেন। দ্যাটস ওয়াই ক্র্যাশ কোর্স। অর্থাৎ ছোট সময়ে, খুব অল্প সময়ের মধ্যে বিশাল সিলেবাস আমরা কভার করব, প্রাইমারি ফুল সিলেবাসটা। এবং সেই কভার করার সাথে সাথে অন্যান্য জায়গায় প্রাইমারি নিয়ে কি কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা কভার করব। সো ক্র্যাশ কোর্সের অন্যতম একটা উদ্দেশ্য হলো আপনাদের মধ্যে সেই স্পিড বা সেই যে জাগরণ যেটা ছিল, শুরুতে যে স্পিড নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেই স্পিডটা তৈরি করা, এবং আপনাদেরকে মনে করিয়ে দেওয়া যে কিছুদিন পরেই কিন্তু পরীক্ষা। সো এই জিনিসটাও একটা ইম্পর্টেন্ট, যে ক্র্যাশ কোর্স কখন হয় বা শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা কখন বলি, যখন পরীক্ষা মানে একেবারেই দ্বার প্রান্তে চলে আসে। সো আমরাও মোটামুটি ধরে নিচ্ছি যে কোভিড পরিস্থিতি সৃষ্টিকর্তার কৃপায় যদি ভালো হয়ে যায়, যখন স্কুল কলেজ খুলে দিবে, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। আপনারা দেখেছেন বেশ কিছু পরীক্ষা ইতিমধ্যে হয়েছে। তো পরিস্থিতি একটু স্বাভাবিক হলে, যখন আক্রান্ত হারটা একটু কমে আসবে, মৃত্যুর হারটা কমে আসবে, তখন আশা করছি যখন স্কুল কলেজ খুলে দিবে এবং খুব দ্রুতই পরীক্ষাটা নিয়ে নেবে। সো মাথায় রাখতে হবে যে যে কোনো সময় পরীক্ষা হতে পারে। সো সেই টেন্ডেন্সি নিয়ে যে কিছুদিন পরে আমার পরীক্ষা, এখন আমাকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে, এই টেন্ডেন্সিটা আপনাদের মাথায় দিয়ে দেওয়ার জন্য আসলে এই ক্র্যাশ কোর্সটা দেওয়া হচ্ছে। এবং সাথে সাথে আপনার যে পড়ার স্পিডটা ছিল, যে গতিটা ছিল, সেই গতিটা যেন আগের মতো ফিরে আসে। ঠিক আছে, এই দুইটা কারণেই মূলত ক্র্যাশ কোর্সটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এবার বিগত পরীক্ষা আমরা যেহেতু জব সলিউশন বলেছি, যে এই কোর্সের মধ্যে একটা বড় অংশ থাকবে জব সলিউশন করা। মানে বিভিন্ন জবে যে প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর আমরা, মানে উত্তরগুলো অবশ্যই বলবো, সাথে ব্যাখ্যা করব যে এই প্রশ্নটা কেন করা হয়েছে এবং এই প্রশ্নটা প্রাইমারির সাথে কিভাবে লিঙ্কটা বা প্রাইমারি দিটা কেন আসতে পারে। সো বিগত সকল চাকরির পরীক্ষার প্রশ্নসমূহের উপর অ্যানালাইসিস ক্লাস, এই অ্যানালাইসিস ক্লাসটা আবারও বলি, এটা মূলত বিভিন্ন পরীক্ষার, মানে যে পরীক্ষাগুলো হয়, আমি পিএসসি রিলেটেড পরীক্ষা বলি, অথবা মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয়, অথবা ক্যাডার সার্ভিসের যে পরীক্ষাগুলো হয়, অথবা নন ক্যাডারের যে পরীক্ষাগুলো হয়, মানে বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে নেওয়া হয়ে থাকে। এই সবগুলো পরীক্ষায় যে কমন সিলেবাসটা পাওয়া যাবে, প্রায় কমন সিলেবাস হলো কার সাথে কমন, প্রাইমারির জন্য প্রাইমারির সাথে কমন সিলেবাস যেটা পাওয়া যাবে, সেই কমন সিলেবাসের উপরে আলোচনা হবে ক্লাসের উপর, এবং ম্যাক্সিমাম প্রশ্ন কমন ফেলার একটা টেন্ডেন্সি আমরা তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এই হলো মূলত অ্যানালাইসিস ক্লাস করার। আর অ্যানালাইসিস ক্লাস মানে যে কোনো ধরনের অ্যানালাইসিস ক্লাসের আসলে দুইটা গুরুত্ব থাকে। একটা গুরুত্ব হলো প্রশ্ন সম্পর্কে বোঝা, একটা হলো প্রশ্ন সম্পর্কে জ্ঞান আহরণ করা, আর আরেকটা ইনফরমেশন হলো যে কাটমার্ক সম্পর্কে বোঝা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি একটা পরীক্ষা দিয়ে কত পেতে পারেন এবং ওই পরীক্ষায় কত পেলে আসলে সুযোগ পাবেন বা চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এই কাটমার্কটাও কিন্তু বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। সো অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে একটা পরীক্ষায় কত পার্সেন্ট প্রশ্ন সহজ করা হচ্ছে বা কত পার্সেন্ট প্রশ্ন কঠিন করা হচ্ছে। সো এই দুইটা টেন্ডেন্সি তৈরি করার জন্য কিন্তু আসলে অ্যানালাইসিসটা খুব জরুরি। ঠিক আছে, তো এই দুইটা অংশ মাথায় রাখবেন, যে কত পার্সেন্ট সহজ হচ্ছে, কত পার্সেন্ট কঠিন হচ্ছে, এবং
আপনি চান্স পাওয়ার জন্য আপনাকে কত পার্সেন্ট টার্গেট করে রাখতে হবে। সো এই কাটমার্কটা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন, এবং এই কাটমার্ক বোঝার আরেকটা ভালো উপায় হলো ওই পরীক্ষার দিন, মানে আপনি যখন যেদিন পরীক্ষা দিবেন সেই পরীক্ষার প্রশ্নই আসলে আপনাকে বলে দিবে যে আজকের কাটমার্ক কত হতে পারে। সো এটা আমি একটু পরে ব্যাখ্যা করব যে কিভাবে আসলে প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন যে কাটমার্ক কত হতে পারবে। ওকে, তো আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, এবার যে প্রাইমারি যে পরীক্ষাটা হবে, পরীক্ষার 4টা বিষয় সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। একটা হলো ইংলিশ, দ্বিতীয় হলো ম্যাথ, 3 নাম্বার হলো জিকে অ্যান্ড বাংলা। সো এই 4টা বিষয়ের মধ্যে 2টা বিষয়ের প্রতি কিন্তু অনেকেরই একটা বিষয় ভিত্তিক ভীতি থাকে। একটা হলো ইংরেজি, একটা হলো ম্যাথ। এটা অনেকেরই ছোটবেলা থেকে থাকে বা অনেকেরই অনভ্যাস থেকে আসে। দীর্ঘদিন হয়তো বা আপনার ম্যাথ অনুশীলন হচ্ছে না বা ইংলিশ সম্পর্কে আপনি দীর্ঘদিন চর্চায় নেই। এই 2টা বিষয় থেকে আসলে এই ভয়টা চলে আসে। এই ভয়টা কাটানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো একটু ছোট করে মনে করাই দেই, আপনার এই 4টা বিষয়ের প্রত্যেকটার উপরে কিন্তু 20 নাম্বার করে প্রশ্ন হবে। সো 20 নাম্বার 20 নাম্বার 20 নাম্বার 20 নাম্বার, টোটাল হলো 80 নাম্বার। এখন ইংলিশের যে 20 নাম্বারের প্রশ্ন হবে, আপনি একদম স্বাভাবিকভাবে যে ছোটকাল থেকে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এই প্রস্তুতি দিয়েই কিন্তু আপনি এখানে মিনিমাম 12 থেকে 15 পেয়ে যাবেন। মানে পেয়ে যাওয়া উচিত আর কি। ঠিক আছে, সামান্য একটু প্র্যাকটিস করলে 12 থেকে 15 পাওয়া উচিত। কিন্তু যদি আপনার মধ্যে একটা ভীতি কাজ করে যে আমি দীর্ঘদিন ইংরেজি চর্চা করছি না বা আমি ইংরেজিতে দুর্বল, আপনি নিজেকে ইতিমধ্যে বলে রাখছেন যে আপনি ইংরেজিতে দুর্বল, তাহলে কিন্তু এই নাম্বারটা কমে গিয়ে কোথায় চলে আসবে, এটা 8 থেকে 9, ইভেন কারো কারো ক্ষেত্রে এটা 7 থেকে 8-এর মধ্যে চলে আসবে। তো প্রবলেমটা কি হচ্ছে, আপনি আগে যেখানে 12 পেতেন সেই 12টা কনভার্ট হয়ে চলে গেছে 7-এ। তাহলে এখানে যে 5 নাম্বারের একটা গ্যাপ, এই 5 নাম্বারের গ্যাপ কিন্তু আপনার চাকরিটা হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। আপনি এই 5 নাম্বারটা যদি স্বাভাবিকভাবে পেয়ে যেতেন তাহলে কিন্তু খুব একটা সমস্যা হতো না। ঠিক আছে, তাহলে এই ভীতির একটা বড় সমস্যা হলো আপনি নিজেকেই আগে থেকে বলে রাখবেন যে আমি এটা হয়তো বা পারবো না। তো ওই পারবো না কথাটা মাথায় আসলে আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে, বা দাগাতে গিয়ে আপনি ভুল করবেন, অথবা শেষ মুহূর্তে আপনি গিয়ে না দাগিয়ে চলে আসবেন। আপনি মনে করবেন যে দাগালেই মনে হয় 0 পাবো, এর চেয়ে না দাগায় চলে আসে। তো এই ভীতিটা কাটানোর একটা উপায় হলো যে বারবার পড়া বা বারবার প্র্যাকটিস করা বা বারবার পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া। সো যাদের এই ভীতিটা আছে তাদের জন্য আমার বিশেষ পরামর্শ থাকবে যে শুধু না পড়ে, মানে স্টাডি তো দীর্ঘদিন ধরে করতেছেন, এখন দাগানো শুরু করেন। সো দাগানোর ক্ষেত্রে আপনি বিগত বছরের প্রশ্ন প্রাইমারি গুলো তো অবশ্যই দাগাবেন, সাথে কি করবেন অন্যান্য প্রশ্ন যেগুলো আছে এবং যেগুলো কমন সিলেবাস প্রাইমারির সাথে মিলে যায় সেগুলোর প্রশ্ন নিয়ে দাগানো শুরু করবেন। এবং এই যে ক্র্যাশ কোর্সটা আমরা শুরু করতেছি, এই ক্র্যাশ কোর্সের মধ্যে কিন্তু শুধু প্রাইমারির বিগত বছরের প্রশ্ন থাকবে এমন কিন্তু না, এখানে অন্যান্য জায়গায় যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষার প্রশ্নগুলো দাগা থাকবে। আপনি এগুলো দাগাতে পারবেন, যত বেশিবার দাগাবেন পরীক্ষার হলে এই জিনিসটা মনে আসার সম্ভাবনা তত বাড়বে। আপনি যদি একটা প্রশ্ন প্রথমবার দাগান এবং ভুল করেন, সেটা কিন্তু আপনার মাথায় বেশি দিন থাকে। তো আপনি যত বেশি ভুল বাসায় করে যাবেন তত কম ভুল কিন্তু পরীক্ষার হলে হবে, এটা একটু মাথায় রাখবেন। না আপনি বাসায় মানে পর্যাপ্ত পরিমাণ ভুল করেন কোনো সমস্যা নাই, কারণ বাসার নাম্বার কিন্তু মেইন পরীক্ষায় কাউন্ট হবে না। কিন্তু বাসায় যদি কম ভুল করেন বা প্র্যাকটিস কম করেন তাহলে কিন্তু মূল পরীক্ষায় গিয়ে ভুলের সংখ্যা বেশি হবে এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার কি পরিমাণ ভুল হয়েছে। ঠিক আছে, সো এই জন্য বেশি বেশি করে দাগাতে হবে বাসায় বা প্র্যাকটিস করতে হবে বাসায়। আর দুইটা বিষয় সম্পর্কে মানে দুইটা বিষয় বলে আমি কথাগুলো শুরু করেছিলাম, একটা হলো ইংলিশ, একটা হলো ম্যাথ। কারণ এই দুইটা বিষয়ে ভালো করার জন্য চর্চার কোনো বিকল্প নাই। যত বেশি চর্চা করবেন তত বেশি ভালো এখানে করতে পারবেন। না আদার কোনো ওয়েই নাই এখানে ভালো করার জন্য। মানে জিকে বা বাংলা আপনি হয়তো মুখস্থ করতে পারেন, ইংলিশ বা ম্যাথ আপনি আসলে মুখস্থ করে শেষ করতে পারবেন না। কারণ একটা ম্যাথের ডেটা যদি চেঞ্জ করে দেই বা ধরনটা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু নতুন ভাবে ম্যাথটা মুখস্থ করতে হয়। আপনি কত ভাবে একটা ম্যাথকে মুখস্থ করবেন, এটা তো সম্ভব না। তার চেয়ে বেটার হলো আপনি যদি ম্যাথটা বুঝে বুঝে করেন। সো বুঝে বুঝে করাটাই আসলে বেটার। ওই বুঝে বুঝে করাটাকে আমরা বলতেছি আসলে বারবার চর্চা করা। সেম ঘটনা ইংলিশের ক্ষেত্রে। আপনাকে যদি বলি প্রিপোজিশন শিখে যান, আসলে প্রিপোজিশনের কয়েক হাজার রুলস তৈরি করা যায়, আবার বেসিক 5টা রুলসও তৈরি করা যায়। সো বেসিক 5টা রুলস আপনাকে বলে দিলে আপনি কিন্তু প্রিপোজিশনের সবগুলো আনসার করতে পারবেন না। আপনাকে কিন্তু সেই 1-200টা প্রিপোজিশন দাগিয়ে যেতে হবে, আপনাকে বুঝতে হবে এক্স্যাক্টলি কোথায় অন বসে এক্স্যাক্টলি কোথায় অফ বসে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে অনে মানে যেখানে অন হওয়ার কথা বাট অন হচ্ছে না স্পেসিফিক একটা কারণে, সেটাকে আমরা আবার বলি ব্যতিক্রম। তো এই ব্যতিক্রম গুলো বুঝার জন্য বা একই জায়গায় একাধিক উত্তর কেন হবে তার কারণ জানার জন্য আসলে চর্চার কোনো মানে বিকল্প নেই।
তাই চেষ্টা করবেন ম্যাথ এবং ইংলিশ এই দুইটাতে যত বেশি চর্চা করা যায়। আর যদি আগে থেকে আপনাদের মধ্যে একটা ভীতি থাকে, তাহলে নিজের মনকে বুঝান যে আসলে ভয় পেলে আপনার নাম্বার কমবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ভয় পাবেন না। মানে ভয় পেলে যদি নাম্বার কমে যায় তাহলে ভয় পাওয়ার তো দরকার নেই, এর চেয়ে বেটার কি হবে, ভয় না পেয়ে পরীক্ষা দেন, কিছু একটা হবে। ওকে, সো ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিবেন এবং চেষ্টা করবেন এই দুইটার চর্চা যেন কোনোভাবে না কমে। ঠিক আছে? ওকে, এবার ক্র্যাশ কোর্সের একটা ছোট্ট প্ল্যান, মানে আমাদের যে মূল প্ল্যানটা আমরা করে আসলে এটা ডিজাইন করেছি, সেই প্ল্যানটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ক্র্যাশ কোর্সের ক্ষেত্রে বেশ কিছু ক্লাস নেওয়া হবে। ফার্স্ট মানে প্রথম যে প্ল্যানটা আমাদের সেটা হলো কিছু ক্লাস তৈরি করা, মানে কিছু ক্লাস আপনাদের জন্য দেয়া। এই ক্লাসগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি বিষয়ের উপরে ক্লাসের সংখ্যা ডিপেন্ড করানো, যেমন ম্যাথ এবং ইংলিশ। ম্যাথ এবং ইংলিশ আমাদের কাছে মনে হয়েছে এখানে আসলে প্রবলেম বেশি হয়, এবং মানে প্রবলেম বেশি হয় এটা তো একটা টপিক। সেকেন্ড হলো এখানে নাম্বার পাওয়ার সম্ভাবনাও বেশি, মানে আপনি ম্যাথটা যদি পারেন আপনার 1 নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সো এখানে যেহেতু নাম্বারের হেরফের একটু কম হবে, হয় 0 না হয় 1, সো নাম্বার বেশি তোলার অপরচুনিটি যেহেতু এখানে আছে, আমরা চেষ্টা করেছি ম্যাথ এবং ইংলিশে ক্লাসের সংখ্যা একটু বেশি দেওয়ার জন্য। ক্লাসের সংখ্যা একটু বেশি মানে একটু বেশি চর্চা করতে পারা, তো এটা আমাদের একটা টেন্ডেন্সি ছিল। আর বাকি যেটা, একটা হলো জিকে, একটা হলো বাংলা। তো জিকে এবং বাংলার ক্ষেত্রে কিন্তু খুব বেশি যে বুঝাতে, মানে বুঝানোর অপশন কিন্তু একটু কম কম্পারেটিভলি। ম্যাথ এবং ইংলিশের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে জিকে এবং বাংলাতে কিন্তু আমি আপনাকে খুব বেশি কিছু বুঝাতে পারবো না। অধিকাংশ জিনিস এখানে একটু মুখস্থ টাইপ। তো যেগুলো মুখস্থ টাইপ সেগুলো আমরা চেষ্টা করতেছি আপনাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য, আপনাদের হাতে এটা। আর যেগুলোতে নাম্বার তোলা যায়, একটু বুঝলে নাম্বার বেশি হবে, ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ইংরেজির ক্ষেত্রে যদি বলি, সেগুলো আমরা চেষ্টা করেছি একটু ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়ার। ক্লাসের সংখ্যা বাড়ানোর অর্থ একটাই, সেটা কি, সেটা হলো আপনি প্র্যাকটিসটা যেন একটু বেশি করেন। ঠিক আছে? আর ক্লাসের সংখ্যা কম মানে হলো এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, কারণ এখানে আসলে প্র্যাকটিসের চেয়ে একটু বেশিবার পড়তে হবে। সো বেশিবার পড়া মানে কি, আপনার আসলে নিজের বাসায় পড়তে হবে। সো যেখানে ক্লাসের সংখ্যা কম, মাথায় রাখবেন যে সেটা আসলে নিজেকে পড়তে হবে। আর যেখানে ক্লাসের সংখ্যাটা বেশি, আমরা চাচ্ছি আপনি একটু প্র্যাকটিস করেন, কারণ এইখানে নাম্বারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমি যদি স্পেসিফিকলি বলি, আপনি ম্যাথে কিন্তু 20-এ 20 তুলতে পারেন। এটা যদি একটু ভালো মতো প্র্যাকটিস করেন, আপনি ম্যাথে 20-এ 20 বা 18-19 সহজেই উঠে। কিন্তু জিকেতে 20 বা 19 তোলা আসলে খুব কঠিন, কারণ আপনি প্রতিদিন যে পরিমাণ ঘটনা ঘটতেছে, একদিনের ঘটনা শিখতে গেলে আপনার 1 বছর লাগবে। তাহলে মানে এটা আসলে সাইন্টিফিকও না যে আপনি প্রতিদিনকার ঘটনা সব মনে রাখতে পারবেন, এটা সাইন্টিফিক না। ঠিক আছে? বাট ম্যাথের ক্ষেত্রে জিনিসটা একটু সাইন্টিফিক, আপনি চাইলেই অনেক ধরনের টাইপ করে গিয়ে সবগুলো ম্যাথ আনসার করে আসতে পারবেন। আচ্ছা, এইবার আমাদের পরবর্তী প্ল্যানটা বলি। দ্বিতীয় প্ল্যান যেটা আমরা করেছি যে সময় বন্টন। আপনাদের সাবজেক্ট যদিও 4টা সাবজেক্টের প্রত্যেকটাতে 20 করে, টোটাল হলো 80। 4-20-এ 80 নাম্বার, সময় কিন্তু 60 মিনিট। এটা মোটামুটি সবাই জানেন। তো এই 60 মিনিট থেকে আমরা আসলে সবসময় 5 মিনিট হাতে রাখি, যে 5 মিনিট আমরা হিসাব করব না। তাহলে আপনাকে পরীক্ষা দিতে হবে 55 মিনিটের। এই 55 মিনিটে আপনাকে দাগাতে হবে কি 80টা। তো আপনি যদি চিন্তা করেন যে সবগুলোতেই সমান সময় দিবেন, তাহলে আসলে এটা ঠিক না, ঠিক না? সবগুলো সমান সমান হবে না। যেমন গণিতের জন্য আপনার একটু সময় বেশি লাগবে, কারণ ম্যাথগুলো করতে হবে, তাই গণিতের জন্য সময়ের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর সবচেয়ে কম সময় রাখবেন কোনটা, লাস্টে যদি আমি বলি, দ্যাট ইজ জিকে। তো জিকে তে সময় কম লাগবে কেন, আমি যদি সময়ের হিসাব বলি, তাহলে গণিতের জন্য সময় রাখবেন বেশি, আর ম্যাথ জিকে এর জন্য সময় রাখবেন কম্পারেটিভলি কম। তার অন্যতম কারণ হলো আপনি জিকেটা হয় জানেন না হয় জানেন না, না ইনফরমেশনটা হয় আপনি শুনছেন না হয় শুনেন নাই। যদি না শুনেন, এখানে ক্যালকুলেশন করে ইনফরমেশন বসানোর বা উত্তর বসানোর কোনো অপশন কিন্তু নাই। তাহলে জিকেটা হয় পারবেন না হয়, মানে হয় ছক্কা না হয় আউট, আর কোনো অপশন নাই। কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু আপনি যদি একটু সময় দেন, তাহলে পসিবিলিটি আছে, একটা সম্ভাবনা আছে যে আপনি উত্তরটা সঠিক করতে পারবেন। তো দ্যাটস ওয়াই ম্যাথের একটু সময় বেশি রাখবেন এবং জিকেতে একটু সময় কম রাখবেন। এবং আনসার করার ক্ষেত্রে যখন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুরুতে ম্যাথ দিবেন না। এটা আমি আমার ব্যক্তিগত সাজেশন হিসেবে বলতে পারি। পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবেন ম্যাথ আসলে 3 নাম্বারে অথবা 4 নাম্বারে আনসার করার। 3 অথবা 4-এ গিয়ে গণিত আনসার করবেন। তার কারণটা বলি, আপনি মনে করেন গণিতের যে 20টা কোশ্চেন, দুঃখিত, এই গণিতের 20টা কোশ্চেন শুরুতে আনসার করলেন, তো এখানে মোটামুটি আপনার 20 থেকে 25 মিনিট সময় চলে যাবে। তা আপনি দেখেন আপনার টোটাল পরীক্ষা হলো 55 মিনিট, মানে যে হিসাব আমরা একটু আগে করলাম, এই 55 মিনিটের মধ্যে যদি 25 মিনিট চলে যায়,
এবং আপনি আনসার করতেন মাত্র 20টা, তাহলে আপনার কিন্তু মাথায় একটা প্রেশার তৈরি হবে যে আমি মাত্র 1/4 আনসার করছি, এতে আমার অর্ধেক সময় নাই। তাহলে বাকি যে সময়টা, এটা আপনার মাথায় প্রচন্ড প্রেশার থাকবে এবং আপনি সঠিকভাবে দাগাতে পারবেন না এবং আপনার মাথা পর্যাপ্ত সাপোর্ট আপনাকে দিবে না। তো সেই ক্ষেত্রে ম্যাথ প্রথমে আনসার না করে আপনি প্রথমে জিকে বা বাংলা আনসার করতে পারেন। বেটার হলো জিকে বা বাংলা, কারণ এগুলো ফিক্সড হয়, আপনি জানেন না আপনি জানেন না। যেমন জিকে যদি মনে করেন এই 20টার মধ্যে আপনার 12টা বা 13টা মনে করেন আপনার কমন পড়লো, 12 বা 13 কমন পড়ছে, তাহলে এই 12 বা 13টা দাগানোর জন্য আপনার সময় লাগবে 3 থেকে 4 মিনিট। এর চেয়ে বেশি সময় আসলে লাগার কথা না, কারণ জাস্ট বৃত্ত ভরাট করাটাই কাজ, আর তো কোনো কাজ নাই। আপনি জানেন তাহলে বৃত্ত ভরাট করে ফেলছেন, তাহলে 3-4 মিনিটে আপনি 12-13টা দাগালে আপনার কিন্তু কনফিডেন্স যেটা সেটা একটু গ্রো করবে যে আপনি অনেকগুলো দাগানো হয়ে গেছে। এরকম জিকে এবং বাংলা দেওয়ার পরে আপনার হয়তো বা 15 বা 20 মিনিটের মধ্যে জিকে এবং বাংলা শেষ, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ 20 মিনিট আমার অর্ধেক আনসার করা শেষ। এবার আপনি ম্যাথটা ধরেন, ম্যাথ একটু সময় নিয়ে করেন, আপনার উত্তরগুলো সঠিক হবে, নাম্বারের পরিমাণও বাড়বে এবং আপনার সুযোগ পাওয়ার যে সম্ভাবনা বা চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে মানে এবং নেগেটিভ নাম্বার যেহেতু একটা বড় ইস্যু, আপনি নেগেটিভ নাম্বার থেকেও বেঁচে যাবেন, কারণ আপনি যদি সময় কম থাকে, প্রেশার বেশি হয়, ভুল দাগানোর সম্ভাবনা বাড়বে। ভুল দাগানো মানে কিন্তু নেগেটিভ নাম্বার, এটা অলমোস্ট সবাই এখন জানেন, পরীক্ষা দিতে দিতে আপনাদের এটা অভ্যস্ত হয়ে গেছে। এবং আমরা কিন্তু একটা ক্যালকুলেশন এইভাবে করি যে আপনি যদি একটা উত্তর সঠিক করেন তাহলে আপনি আসলে কত পাবেন, 1 পাবেন। কিন্তু আপনি যদি একটা উত্তরকে ভুল দাগায় আসেন তাহলে আপনার আসলে 1.25 নাম্বার কাটা যায়, কারণ ওই যে ভুল করছেন যেটা তার জন্য কিন্তু 1 কাটা, আবার ভুল করছেন তার জন্য পেনাল্টি হিসেবে 0.25 কাটা, তাহলে টোটাল কাটা গেলেও কিন্তু 1.25। অর্থাৎ আপনি সঠিক করে পাচ্ছেন 1 আর ভুল করে কাটা যাচ্ছে 1.25। তো ভুলের মাসুল কিন্তু অনেক বেশি, এই ভুলের মাসুল দেয়া যাবে না। এবং সেই নেগেটিভ মার্কিং যেন না হয় তার জন্য কি করতে হবে, নেগেটিভ মার্কিং না হয় তার জন্য চিন্তা করতে হবে সময়টা সঠিকভাবে ডিস্ট্রিবিউট করা, এটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, তাই বিষয়ভিত্তিক সময় বন্টনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা একদম মূল পরীক্ষায় গিয়ে প্র্যাকটিস করবেন না, এটা আগে থেকে প্র্যাকটিস করবেন। এমন যদি হয় যে আপনি মূল পরীক্ষায় মানে সাধারণত বাসায় সবসময় জিকে বা বাংলা আনসার করেন, কিন্তু মূল পরীক্ষায় গিয়ে হঠাৎ করে ম্যাথ দিয়ে শুরু করেন, আপনার ইচ্ছে হলো আমি ম্যাথ দিয়ে শুরু করব, এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটাতে পারে। তাই এই ক্যালকুলেশন কোনোভাবেই করবেন না, কারণ আপনার বাসায় যেভাবে প্র্যাকটিস করবেন মূল পরীক্ষাটা সেই বাসারই একটা ফরম্যাটেড অংশে, বা বাসায় যেভাবে নিজেকে কমফোর্ট জোনে রাখতেন চেষ্টা করবেন মূল পরীক্ষায় সেম কমফোর্ট জোনটা ধরে রাখতে, তাহলে যে দেখবেন যে মোটামুটি আপনার অনুকূলে পরীক্ষাটা থাকতেছে। ওকে, আচ্ছা। এবার আমরা এখন 2021 সালে আছি। তো 2021 সালটা আমাদের আসলে জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ 1971 সালে আমাদের স্বাধীনতা হয়। স্বাধীনতার 50 বছর আমরা অতিক্রম করেছি, 2021 সালে আমরা এখন। তো স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে অবশ্যই মানে দেশের সাথে সরাসরি রিলেটেড যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ইতিহাস রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো একটু বেশি করে পড়বেন। সাথে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্ম হয়েছিল কখন, 1920 সালে। তো আমাদের জাতির জনকের 100 বছর পূর্তি কিন্তু আমরা পালন করেছি 2020 সাল থেকে, এবং এই সময়টা কিন্তু 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত। তো 2021টা কিন্তু এখানে একটা ভাইটাল সময়, কারণ একই বছরে আমরা দুইটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পালন করতেছি, একটা হলো সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আর একটা হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। সো এই দুইটাই কিন্তু একদম ওয়ার্ল্ড ওয়াইড খুব রিনাউন্ড দুইটা ফেস্টিভ্যাল, একই সাথে দুইটা পালন করতেছি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের 17ই মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত একটা প্রোগ্রাম ছিল, একটা দীর্ঘ সময় ধরে প্রোগ্রাম হয়েছে, জাতীয় প্রোগ্রাম। এবং এই জাতীয় প্রোগ্রামে আমরা যেমন অংশগ্রহণ করেছি, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে গুণী মানে ব্যক্তিরা, যারা দেশ প্রধান, রাষ্ট্রপ্রধান, তারা কিন্তু বাণী পাঠিয়েছেন। এবং 5টা বিশেষ দেশ, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ যদি আমরা বলি, 5টা প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান অথবা সরকার প্রধান কিন্তু এই আমাদের দেশে এসে এই প্রোগ্রামগুলোতে সরাসরি উপস্থিত হয়েছেন। সো এত গুরুত্বপূর্ণ। এবং কোভিড পরিস্থিতি না থাকলে হয়তোবা এই প্রোগ্রামটা আমরা আরো সুন্দরভাবে আয়োজন করতে পারতাম এবং বিশ্বের জন্য একটা চমকপ্রদ হতো। সো এরই চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের অনেকের কাছে আসলে পৌঁছে গিয়েছে বঙ্গবন্ধু টাইমলাইন। এই টাইমলাইনে আমরা চেষ্টা করেছি জাতির জনককে একটা নির্দিষ্ট ছকের মধ্যে যতটুকু পারা যায় জাতির জনক সম্পর্কে তথ্য দেওয়ার জন্য।
সো এই টাইমলাইন ব্যাপারটা তো আশা করি বুঝেন, যে আপনাকে আমি যদি বলি আপনার জন্ম থেকে বর্তমান অবস্থান পর্যন্ত সবগুলো ঘটনা বলে, তাহলে আপনি জন্মসাল দিয়ে শুরু করবেন। তো বঙ্গবন্ধু টাইমলাইনে কিন্তু একদম 1920 থেকে শুরু করে চেষ্টা করা হয়েছে 1975 পর্যন্ত সবগুলো ঘটনা পর্যায়ক্রমিকভাবে ব্যাখ্যা করার, এবং 75 এর পরেও যা যা ঘটেছে, যা জাতির জনকের সাথে সরাসরি রিলেটেড, সবগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে। এবং আরেকটা কাজ করার আমরা চেষ্টা করেছি যে 1920-তে যদি একাধিক ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা মাস হিসেবে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে, এবং একই মাসে যদি 2-3টা ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা তারিখটাও কিন্তু ক্যালকুলেশন করেছি। সো সাল ভিত্তিক, মাস ভিত্তিক এবং দিন ভিত্তিক যদি ক্যালকুলেশন করি, বঙ্গবন্ধু টাইমলাইনটা কিন্তু খুব চমৎকার একটা বই। আর সর্বশেষে যদি বলি, কিছু জিস্ট আমরা তৈরি করেছি, যেমন আমাদের জাতির জনকের অবদান অনেক ক্ষেত্রেই আছে। তো স্বাধীনতার ক্ষেত্রে যেমন আছে, তার বাইরেও কিন্তু অনেকগুলো অবদান আছে। উনি শুধু জাতির নেতা না, উনি একজন বিশ্ব নেতা। তাহলে বিশ্ব জাতির পিতাকে কিভাবে দেখতেন, বা জাতির পিতা বিশ্বকে কিভাবে দেখতেন, এবং বিশ্বের বিভিন্ন পণ্ডিত সাম্রাজ্য বা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন, বা সামাজিক নেতা ছিলেন, বা রাষ্ট্রীয় নেতা ছিলেন, বা সংগ্রামী নেতা ছিলেন, তারা আসলে মুজিব সম্পর্কে কি বলতেন, এগুলো চেষ্টা করা হচ্ছে এখানে অ্যাড করার জন্য। এবং জাতির জনকের যে স্বীকৃতিগুলো বিভিন্ন জায়গা থেকে দেয়া হয়েছে, বিভিন্ন পুরস্কার তিনি পেয়েছেন, এই পুরস্কারগুলোও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো এই জাতির জনকের সম্পর্কে আমাদের যে চেষ্টাটা ছিল, ক্ষুদ্র প্রচেষ্টা ছিল আমাদের আসলে বঙ্গবন্ধু টাইমলাইন, আপনি এটা যদি পড়েন, আপনি সেই 8-9 পৃষ্ঠার মধ্যে আসলে জাতির জনক সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা আসলে এই তথ্যগুলো সংগ্রহ করেছি জাতির পিতার যে 3টা বই আছে, আপনারা সবাই জানেন। সবার প্রথমে যে বইটা আসলে প্রকাশ হয়েছিল অসমতা আত্মজীবনী, দেন হলো কারাগারের রোজনামচা, এবং সর্বশেষ যেটা আমার দেখা নয়াজিন। এই 3টা বই থেকে নেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া মুজিব 100 একটা ওয়েবসাইট আছে, আপনারা মনে হয় জানেন, অথবা গুগল সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। মুজিব 100-এ কিন্তু যথেষ্ট মানে সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়া আছে। পিকটোরাল, আসলে খুব সুন্দর একটা পিকটোরাল ওয়েবসাইট, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। বিভিন্ন ভাষণ যেগুলো ছিল জাতির পিতার, ভাষণগুলো ইনক্লুড করা হয়েছে, এবং হিস্ট্রিটা খুব সুন্দরভাবে সাজানো আছে। সো মুজিব 100 থেকে আমরা তথ্য নিয়েছি। তাছাড়া এএলবিডি থেকে তথ্য নিয়েছি, মানে যেগুলো রিনাউন্ড সোর্স, মানে যেখান থেকে আসলে ভুল তথ্য হওয়ার সম্ভাবনা কম, ওইসব জায়গা থেকে তথ্যগুলো নিয়ে সাজানো, যার ফলে এটা রিলায়েবল। মানে এখান থেকে আপনি যদি মানে প্রশ্ন হয় আপনি উত্তর করেন, সম্ভাবনা আছে যেগুলো সঠিক, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনারা বঙ্গবন্ধু টাইমলাইন যারা পেয়েছেন, তারা তো অবশ্যই বইটা পড়বেন। আর যারা পাননি, তারা অবশ্যই নিকটস্থ বা ব্রাঞ্চ থেকে এটা সংগ্রহ করতে পারবেন। অবশ্যই অবশ্যই আবারও বলি, এটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোভিড প্রোটোকল মেনেই করতে হবে। যদি লকডাউন হয়, লকডাউনের পরেই সংগ্রহ করবেন। আর যদি লকডাউন না হয়, অবশ্যই সশরীরেই আপনি সংগ্রহ করতে পারবেন, কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, কোনোভাবেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না। আচ্ছা, এবার জিকে আপডেট নিয়ে 2টা কথা বলবো। জিকে আপডেট নিয়ে কথা বলার আগেই আমরা বলি, যখন প্রিপারেশনের কথা আসে, আমরা কিন্তু সবসময় স্টুডেন্ট বান্ধব চিন্তা ভাবনা করি। অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট আমি কি কি সমস্যার সম্মুখীন হতাম। আমার একটা বড় সমস্যা ছিল যে এই যে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, মানে প্রতি মাসের ঘটনা, প্রতিদিন কি কি ঘটনা ঘটতেছে, এগুলো প্রতিদিন লিখে রাখাটা আসলে খুব কষ্টকর। তাই কিন্তু আমাদের উত্তরণে একটা ফিচার আছে, যেটা হলো মান্থলি অ্যাফেয়ার্স, এবং ওয়েবসাইটে এটা দেয়া আছে। এই মান্থলি অ্যাফেয়ার্সে কিন্তু প্রত্যেক মাসের ঘটনা দেয়া আছে। আমরা অক্টোবর থেকে কাজ শুরু করেছিলাম, অক্টোবর থেকে এখনো পর্যন্ত প্রত্যেক মাসের ঘটনা এখানে দেয়া আছে। তা আপনি নভেম্বরে কি ঘটনা ঘটেছে, জাস্ট নভেম্বর মান্থে কি ক্লিক করলেই কিন্তু আপনি সব দেখতে পারবেন। আমি একটু পরে যখন ওয়েবসাইটে যাব, আমি একটু দেখাই দিব। আপনি মনে করেন গত মাসে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে দেশে বা বিশ্বে অথবা অর্থনীতিতে, এই টপিকগুলো কিন্তু আমরা আলাদা করে রেখেছি। তাই জিকে আপডেটের জন্য কিন্তু আপনি মান্থলি অ্যাফেয়ার্স যে অপশনটা আছে আমাদের ওয়েবসাইটে, সেটা ফলো করতে পারেন। সেখান থেকে আপনি বাংলাদেশের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো জেনে নিতে পারবেন, যে গত মাস বা তার আগের মাস বা লাস্ট 6 মাসে কি কি ঘটেছে সবই জানতে পারবেন। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা কি কি ছিল সেটা জানতে পারবেন। এবং প্রশ্ন করার আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা হলো ইকোনমির উপর প্রচুর প্রশ্ন হয়ে থাকে। সো ইকোনমি ইকোনমির উপরে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, বা সূচকের কি ধরনের পরিবর্তন হয়েছে, এগুলো কিন্তু মান্থলি অ্যাফেয়ার্স অ্যাড করা আছে। সো খুব সহজে ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। আর আরেকটা কাজ করতে পারেন জিকে আপডেটের জন্য, আপনারা সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ। সো সোশ্যাল মিডিয়া কিন্তু আসলে ওই যে কোনো ঘটনার মানে সবচেয়ে মূল সোর্স কিন্তু এখানে পাওয়া যায়। মূল সোর্স মানে আমি বলতেছি অবশ্যই যেটা ট্রাস্টেবল আর কি, ট্রাস্টওয়ার্দি, সেগুলোর কথাই বলতেছি। তো আপনি যেটা করতে পারেন, যে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সংবাদপত্র,
সেই সংবাদপত্রগুলোকে প্রতিনিয়ত ফলো করতে পারেন। মানে মানুষের স্ট্যাটাস পড়ার চেয়ে আসলে বেটার হলো আপনি সংবাদপত্রের ইনফরমেশন পড়েন। হয়তোবা সবগুলো গুরুত্বপূর্ণ না বা সবগুলো কাজে লাগবে না, বাট অধিকাংশই দেখবেন আপনাকে কিছু না কিছু জানিয়ে দিচ্ছে, কোনো না কোনো সূচক জানিয়ে দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে সংবাদপত্রগুলো পড়বেন সেগুলো যেন অথেন্টিক হয়। মানে বেনামে বা এমন কোন নামে সংবাদপত্র পড়তেছেন যার আসলে অস্তিত্ব বা যার ইনফরমেশন গুলোর সত্যতা নেই, এমন এই কাজ থেকে একটু দূরে থাকবেন। যেগুলো একটু রিনাউন্ড, যেগুলোর ইনফরমেশন ট্রাস্ট করা যায়, ওই সংবাদপত্রগুলো একটু পড়বেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। আর আমরা তো অলরেডি বললাম যে আমরা বিভিন্ন পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো মান্থলি অ্যাফেয়ার্স এর মাধ্যমে আপনাদেরকে সরবরাহ করি, আপনারা এখান থেকে ওইটা দেখে নিতে পারেন। এবং এই জিকে নিয়ে একটু আপডেটেড থাকার চেষ্টা করবেন, কারণ জিকের ক্ষেত্রে নতুন নতুন বেশ কিছু প্রশ্ন আসে। আচ্ছা, এবার একটু প্রস্তুতির ধারাবাহিকতা নিয়ে কথা বলি আমি। আপনারা প্রস্তুতির আসলে শুরুটা যদি বলি, যে কোনো কেউ আসলে শুরু করে হলো স্টাডি করে। তো আপনারা স্টাডি করার জন্য একটা বড় সময় পেয়েছেন। এই স্টাডি করার পরে যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। তো প্র্যাকটিস হলো একটা নির্দিষ্ট সময় স্টাডি করার পর পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষাটাকে আমরা আসলে প্র্যাকটিস বলতেছি। তো আপনারা আশা করছি একটা দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করছেন, অনেকগুলো ডেইলি পরীক্ষা হয়েছে, সেই ডেইলি পরীক্ষাটা দিয়েছেন, বা ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষাও দিবেন। এরপর হলো প্র্যাকটিস। 3 নম্বরে যেটা করতে হয় সেটা হলো স্ট্র্যাটেজি। অর্থাৎ শুধু স্টাডি করে আপনি ভালো করতে পারেন না, বা শুধু প্র্যাকটিস করেও আপনি ভালো করতে পারবেন না। মানে কেউ একজন হয়তো বা শুধু পড়তেছে, তো সে যে পরীক্ষায় ভালো করবে তার কোনো গ্যারান্টি নাই। আর আরেকজন ব্যক্তি হয়তো বা সে শুধু পরীক্ষায় দিচ্ছে, কোনো কিছু পড়তেছে না, সেও কিন্তু ভালো করতে পারবে না। সো আপনাকে একটা সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজিটা কি? আপনি স্টাডি করবেন, স্টাডি করার পর একটা প্র্যাকটিস করবেন বা এক্সাম দিবেন। এক্সাম দেওয়ার পর আপনাকে আসলে বের করতে হবে কোন অংশে আপনি ভালো নাম্বার পাচ্ছেন, সো গুড মার্কস, আর কোন অংশে আপনি বারবার ভুল করতেছেন। ঠিক আছে, যেটাতে ভালো করতেছেন দ্যাটস ওকে, এই অংশটা আপনার মানে শক্তিশালী হয়ে গেছে। তো এখানে যে সময় দেওয়া যাবে না তা কিন্তু না, এখানেও সময় দিতে হবে, কিন্তু যেখানে ভুল করতেছেন এখানে সময় বেশি দিতে হবে। ঠিক আছে, তাহলে এই স্ট্র্যাটেজিটা অবশ্যই কাজে লাগাতে হবে। আপনি শুধু পরীক্ষা দিলেন, পরীক্ষায় কত নাম্বার পেলেন এটা দেখলেন, কিন্তু কোথায় কোথায় ভুল করলেন, ভুলটা কেন হলো, আপনি কি বইয়ে ভুল পড়েছিলেন নাকি আপনি ঠিকই পড়েছেন দাগাতে গিয়ে ভুল করলেন, কনফিউশনটা কেন তৈরি হলো, এই ইনফরমেশন গুলো বের করাটাই কিন্তু আসলে একটা স্ট্র্যাটেজির ব্যাপার। মানে সেটাই আসলে পর্যালোচনা। শুধু পরীক্ষা দিলে হবে না, শুধু পরীক্ষা বা পড়াশোনা করলে হবে না, আপনাকে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষা দিয়ে নিজের ভুলগুলো বের করতে হবে। ঠিক আছে, নিজের ভুল যদি নিজে একবার ধরতে পারেন, পরবর্তীতে এই ভুলটা আসলে কম হবে। তাই এখন থেকে এই স্ট্র্যাটেজিটা একটু মাথায় নিয়ে আসেন, যে শেষ মুহূর্তে যে সময়টা আছে, 1 মাস হোক বা 1.5 মাস হোক, এই 1.5 মাসের মধ্যে পরীক্ষা দিবেন, এবং পরীক্ষা দেওয়ার পর নিজের খাতাটা বা অনলাইনে যে অ্যানালাইসিসটা দেওয়া হবে সেটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখবেন, যে কোন অংশটা আপনি পারছেন, সেটা কি আসলে জেনে পারছেন না আন্তাজে দাগায় পারছেন। যদি আপনি জেনে থেকে পারেন যে আপনি প্রশ্নটা আগে পড়ছেন, কমন পড়ছে, দেন আপনি আনসার করছেন এবং কারেক্ট হয়েছে, দেন ইটস ওকে। যদি আন্দাজে আপনি এমনিতেই হয়তো বা উপু আকাশ থেকে নেমে এলো এইভাবে দাগায় দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে এটা হয় না, আপনাকে এটা পড়ে রাখতে হবে। আর যেগুলো দাগান নাই সেগুলো শিখে ফেলতে হবে। আর যেগুলো দাগাইছেন কিন্তু ভুল হয়েছে, সেগুলো দেখতে হবে যে আপনি কেন ভুল হয়েছে, আপনি কি বইয়ে ভুল পড়ছেন নাকি আপনি কনফিউশনের জন্য ভুল করছেন। যদি দেখেন যে বইয়ে একটা আপনি অন্য একটা দাগাইছেন, তাহলে অবশ্যই মানে এটা কারেক্ট করতে হবে, কোনটা কারেক্ট সেটা বুঝে নিতে হবে, পড়ে নিতে হবে। আর যদি এমন হয় যে আপনি পড়ছেন বাট স্টিল কনফিউশনে পড়ে ভুল হয়েছে, তাহলে যে কনফিউশনের জায়গাগুলো খাতায় পাশাপাশি লিখে পড়তে হবে। বেশ কিছু প্রশ্ন আছে যেখানে আসলে কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশন প্রশ্নগুলো আসলে পাশাপাশি পড়তে হবে, এখানে আর কোনো অপশন নাই, পাশাপাশি পড়লেই মনে থাকার সম্ভাবনাটা বাড়বে। ওকে, তাহলে পরীক্ষা দেওয়ার পর একটা সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করবেন, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি সঠিক এবং ভুল নাম্বার কোনটাতে কম পাচ্ছেন, কোনটাতে বেশি পাচ্ছেন, কোনটাতে আরো ইমপ্রুভ করতে হবে, ওভারঅল নাম্বার কত আসতেছে, কোন সাবজেক্টে বেশি আসতেছে, কোন সাবজেক্টে কম আসতেছে, এগুলো যেন ধরতে পারেন। ঠিক আছে, স্ট্র্যাটেজিটা একটু নিজের মতো করে বানাই নেবেন। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, বাট সবারই একটা প্রিন্সিপাল স্ট্র্যাটেজি থাকা উচিত। ওকে, এটা আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এবার পরীক্ষা কখন হবে, এবার এটা আমি একটু চ্যাট বক্স, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আপনাদের জন্য চ্যাট বক্স একটু ওপেন করে দিলাম। আপনারা আমাকে বলেন কোন মাসে পরীক্ষা হতে পারে। দেখি একটু বলেন তো ভাইয়াকে, কোন মাসে পরীক্ষা হতে পারে, চ্যাট বক্সে বলেন, কিউ&এ তে না। এখানে আপনারা মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর অনেকগুলো বলে ফেলছেন।
দেখেন কোন মাসে হবে এটা আসলে আমাদের মানে আমার বা এখানে কারো বলাই সম্ভব না। এটা ডিপেন্ড করতেছে মূলত পরিস্থিতির উপর। মানে বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি বা আমাদের দেশের যে পরিস্থিতি, এটাকে একটু স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক না হলে আসলে সবার জন্যই ঝুঁকি। তো আমরা আশা করতেছি যদি সরকার এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে এবং আমরা যদি সচেতন থাকি, সচেতন ভাবে চলাফেরা করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, যারা বয়স্ক আছেন তারা যদি সঠিক সময়ে টিকা নিয়ে নেন, সবকিছু যদি সঠিক থাকে তাহলে হয়তো বা মাসখানেক পরে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু সরকার অবশ্যই স্কুল কলেজ খোলার যে ব্যাপারটা সেটা কিন্তু করবে। মানে স্কুল কলেজ সম্পর্কে একটা হয়তো বা সরকারি আদেশ যেটাকে বলে আর কি, জিও বলে, সেটা হয়তো বা দিয়ে দিবে। তো সবকিছু যদি সঠিক থাকে এবং আমরা যদি ধরি যে 1 মাস পরে স্কুল কলেজ খুলবে, স্কুল কলেজ খোলার হয়তো বা 15 দিনের মধ্যে পরীক্ষা হবে। তো আপনি মনে মনে ধরে রাখেন যে আপনার হাতে 1 মাসই সময় আছে, এর বেশি নাই। না আপনি যদি আপনাকে যদি আমি বলি যে 6 মাস সময় আছে, তাহলে আপনার মধ্যে কোনো আগ্রহ থাকবে না। বাট 6 মাস যে আছে কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু নাই, কারণ ডেফিনেটলি 6 মাস তো নাই। তো আপনি মনে মনে ধরেন যে আজ থেকে ঠিক 1 মাস পরে আমার পরীক্ষা। পরীক্ষাটা যদি 1 মাস পরে না হয়ে 40 দিন পরে হয়, তাও আপনি ধরে রাখেন যে আজ থেকে ঠিক 1 মাস পরে আমার পরীক্ষা বা 1 মাস 10 দিন পরে পরীক্ষা। এর বেশি দূর আপনি যাবেন না। তাহলে 1 মাস পরে যদি পরীক্ষা হয়, আমি এখন কোন অবস্থানে আছি এবং ওই পরীক্ষাটাতে চান্স পেতে হলে আমাকে কোন অবস্থানে যেতে হবে, এই দুইটা পয়েন্ট আপনাকে কানেক্ট করে। ধরেন এই পরীক্ষাতে সুযোগ পাওয়ার জন্য আপনার লেভেল হওয়া উচিত এইখানে, আর আপনি এখন আছেন এইখানে, তাহলে এই জামটা আপনাকে 1 মাসে দিতে হবে। আর কোনো ভদ্রলোক যদি অলরেডি এই দাগের উপরে চলে যান, তাহলে তো আপনার আর নিচে জাম দিয়েন না, নিচে কখনো জাম হয় না, জাম সব সময় কিন্তু উপরেই হবে। তাহলে আপনি চেষ্টা করেন আরো উপরে চলে যাওয়ার, ঠিক আছে? তাহলে আপনার পজিশন এখন কোথায় আছে সেটা দেখতে হবে। সেটা কি একটা পরীক্ষা দিয়ে দেখতে হবে, মানে কয়েকটা পরীক্ষা দিয়ে দেখবেন যে আপনি 80টা কত পাচ্ছেন। যদি আপনি প্রত্যেকটাতে 50 60 বা 55 করে পান, তার মানে আপনার অবস্থান কিন্তু মোটামুটি ভালো। কিন্তু আপনি যদি 40 45 করে পান, তাহলে আপনাকে কিন্তু মিনিমাম 5 বা 10, মূলত 10 থেকে 15 নাম্বার বৃদ্ধি করতে হবে। এবং সেই 15 নাম্বার কোথায় বৃদ্ধি করতে হবে সেটাই হলো আপনার স্ট্র্যাটেজি। কিভাবে বৃদ্ধি করবেন, সেটা কি ম্যাথে বাড়াবেন, জিকেতে বাড়াবেন, বাংলায় বাড়াবেন, নাকি ইংলিশে বাড়াবেন, কোন সাবজেক্টে আপনি কম পাচ্ছেন এবং কোন সাবজেক্টে নাম্বার বৃদ্ধি করে আপনার টোটাল নাম্বারটা 55 বা 60-এর কাছাকাছি যেতে হবে। এই স্ট্র্যাটেজিটা আপনার নিজেকেই বানাইতে হবে পরীক্ষা দিয়ে দিয়ে। তাই আমি বলে দিই, আপনি ধরেই নেই আপনার হাতে 1 মাস সময় আছে। 1 মাসে আপনাকে কোথায় পৌঁছাতে হবে সেটা বের করেন, কোথায় আছেন সেটা বের করেন। এই দুইটার গ্যাপটা 1 মাসে ভাগ করে দেন। আপনার যদি 5 নাম্বার বৃদ্ধি করতে হয়, আপনি হিসাব করেন 30 দিনে 5 নাম্বার, মানে প্রতি 6 দিনে আমার 1 নাম্বার বৃদ্ধি করতে হবে। তাহলে আজকে থেকে পড়া শুরু করেন, 6 দিন পরে দেখবেন যে আপনি আজকে যত পান তার থেকে 1 বেশি পাইছেন কিনা, তার 6 দিন পরে দেখবেন আরো 1 বেশি পাইছেন কিনা। এই স্ট্র্যাটেজিটা ফলো করে সম্পূর্ণ ফুল স্পিডে পড়াশোনা করবেন, ঠিক আছে? আর মাথায় রাখবেন সময় কিন্তু খুব বেশি নেই, প্রস্তুতি একদম শেষ মুহূর্তে চলে আসছে। আচ্ছা, প্রাইমারির পূর্ব প্রস্তুতি বিষয়ভিত্তিক কেমন হওয়া দরকার, এটা বিষয়ভিত্তিক প্রস্তুতি দরকার, কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ওভারঅল প্রস্তুতি। অর্থাৎ আপনার প্রাইমারি যে পরীক্ষাটা হবে, নিয়োগ পরীক্ষা হবে, সেটা কিন্তু শুধু বিজ্ঞানের উপর হবে না, বা শুধু জিকের উপর হবে না, বা শুধু বাংলার উপর হবে না। আপনার একসাথে 4টা সাবজেক্ট থাকবে, 4 সাবজেক্ট, তাই তো? তো যেহেতু একসাথে 4টা সাবজেক্টই থাকবে, তা আপনার চেষ্টা করা উচিত একই সাথে 4টা পরীক্ষা দিলে আপনার ব্রেইন কিভাবে কাজ করে এই টেন্ডেন্সিটা তৈরি করা। আপনি হয়তো বা ম্যাথে খুব ভালো, ম্যাথের উপর 100টা প্রশ্ন করলে আপনি খুব ভালো পারতেন, কিন্তু শুধু ম্যাথের উপর তো আর প্রশ্নটা হবে না। বা আপনি হয়তো ইংরেজিতে খুব ভালো, ইংরেজিতে 100টা প্রশ্ন হলে আপনি খুব ভালো করতেন, কিন্তু শুধু ইংরেজিতেও প্রশ্ন হবে না, প্রশ্ন হবে সবগুলো বিষয় মিলিয়ে। তাই আপনার নাম্বারটাও পেতে হবে সবগুলো বিষয় মিলিয়ে। এই এই যে মানে পরিস্থিতিটা, এটা মাথায় ধরায় ফেলেন যে শুধু ম্যাথ আনসার করে চান্স পাওয়া যাবে না, বা শুধু জিকে আনসার করে চান্স পাওয়া যাবে না। চান্স পেতে হলে বা চাকরি পেতে হলে সবগুলো বিষয় একসাথে ভালো করতে হবে। তাই সবগুলো বিষয় একসাথে ভালো করার জন্য সবগুলো বিষয়কে একসাথে পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট। তো এই পরীক্ষাটা এখানে নেওয়া হবে, এবং বিষয়ভিত্তিক তো থাকবেই, বিষয়ভিত্তিক ক্লাসের পরে সব ওভারঅল প্রস্তুতিটার জন্য একত্রিত পরীক্ষা, যেটা আমরা ফাইনাল মডেল টেস্ট বলি বা সাবজেক্ট ফাইনাল বলি, এটা কিন্তু এখানে নেওয়া হবে। তাই এখন মাথায় রাখবেন যে শুধু একটা সাবজেক্ট পড়ে আসলে হবে না, কি করতে হবে, সবগুলো সাবজেক্টে একসাথে পড়া যায় কিভাবে, বা সবগুলো সাবজেক্টে একসাথে পরীক্ষা দিলে মাথা কিভাবে কাজ করে, এই প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? ওকে, সো এই জব সলিউশনে ক্র্যাশ কোর্সে আপনাদের টোটাল 16টা ক্লাস হবে। এগুলো বিস্তারিত রুটিন আপনি ওয়েবসাইটেও পাবেন, আমি একটু পরে দেখাই দিব। ডেইলি এক্সাম হবে 16টা, প্রতিদিনই আসলে পরীক্ষা হবে। এই 16টার মধ্যে আপনারা জানেন
যে 16টা প্র্যাকটিস এবং 16টা হলো লাইভ, মানে 16টা ডিরেক্ট পরীক্ষা দিতে পারবেন এবং 16টার উপর প্র্যাকটিস করতে পারবেন। তারপর সাবজেক্ট ফাইনাল হবে চারটা বিষয়ের উপর আলাদা আলাদা 4টা পরীক্ষা হবে, 5টা হবে ফাইনাল মডেল টেস্ট। আমি যদি ব্যক্তিগতভাবে বলি এই 5টাতে সবচেয়ে বেশি জোর দিবেন, কারণ এখানে আপনি নিজের অবস্থান অনেকটাই ধরে ফেলতে পারবেন। এই 5টা ফাইনাল মডেল টেস্ট হবে, সবগুলো ডাবল সেট করে, একটা লাইভ একটা রিপিট। দেন হলো অ্যানালাইসিস রিপোর্ট, অর্থাৎ আপনি যে উত্তরটা করেছেন সেই উত্তরটাতে কি ভুল আছে, ভুল থাকলে আর কি কি পড়তে হবে, আর সঠিক যদি হয় তাহলে তো ওকে, খুবই ভালো। আচ্ছা, 5টি প্রিপারেশন বুক এবং 2টি প্রশ্ন ব্যাংক থাকছে, বিষয়ভিত্তিক প্রিপারেশন বুক এবং প্রশ্ন ব্যাংক থাকবে। ফাইনাল সলিউশন বুক মানে হলো যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে একটা ফাইনাল সলিউশন বুক দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে যারা ইতিমধ্যে এখানে ভর্তি আছেন তাদের জন্য আসলে উইদাউট ম্যাটেরিয়ালসটাই দরকার। আপনাদের কাছে ম্যাটেরিয়ালস আছে, আর যাদের ম্যাটেরিয়ালসটা নেই, মানে যারা নতুন স্টুডেন্ট, তারা বইগুলোর জন্য উইথ ম্যাটেরিয়াল ভর্তি হতে পারেন। আর প্রিভিয়াস শিক্ষার্থী মানে যারা ইতিমধ্যে উত্তরণের সাথে যুক্ত, তাদের একটা ডিসকাউন্টের ব্যাপার আছে 500, এটা আপনারা দেখে নিতে পারেন, বা আপনারা যদি আমাদের হেল্পলাইনে কল দেন তারাও আপনাদেরকে বলে দিবে যে এটা কিভাবে কাজে লাগাতে হবে। ওকে, তো যে বইগুলো দেয়া হবে সেগুলোর ছবি এখানে দেয়া আছে, যে প্রশ্ন ব্যাংক, বাংলার উপর বই, মডেল টেস্ট বই, ইংরেজির উপর বই, গণিত বই, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান, আইসিটি এবং ভূগোল, এটা আলাদা আলাদা বই দেওয়া হয়েছে। এই হলো টোটাল 7টা বই। ঠিক আছে? বইগুলো যথেষ্ট কষ্ট করে বানানো হয়েছে এবং চেষ্টা করা হয়েছে নির্ভুল করার। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল আসলে গোছানো, একই ইনফরমেশন যদি বারবার না এসে এক জায়গায় পাওয়া যায়, তো এই চেষ্টাটা করা হয়েছে। যদি ছোটখাটো ভুল থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো এই ভুলটা শুধরে নেওয়ার জন্য। ওকে, বিস্তারিত রুটিন আমি একটু ওয়েবসাইটে দেখাই দিব একটু পরে। আর সর্বশেষে আমরা যেটা বলবো যে আপনাদের যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা জাগিয়ে রাখবেন। আপনাদের ইচ্ছার মাধ্যমে আপনারা আসলে বড় হতে পারবেন। তো একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসি। আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। থ্যাংক ইউ। তো প্রথমেই যে ফিচারটা বলবো সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক। প্রাইমারি পরীক্ষার জন্য যে পরীক্ষাগুলো হয়েছিল সবগুলো পরীক্ষার প্রশ্নই কিন্তু এখানে দেয়া আছে। আপনারা এখান থেকে এগুলো প্রশ্ন তো পড়তে পারবেন, সাথে যেটা করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন, পরীক্ষার মতো করে প্র্যাকটিস করতে পারবেন। যে বনি আদম কাব্যগ্রন্থের রচয়িতাকে আপনি আন্দাজে একটা দাগালেন, কাজী নজরুল ইসলাম, এটা ভুল, সঠিক উত্তর হলো গোলাম মোস্তফা। এবং এক ব্যাখ্যাটা সুন্দরভাবে দেয়া আছে, ব্যাখ্যাটা পড়লে কিন্তু আরো বেশ 3-4টা প্রশ্ন জানা যায়। হাজার বছর ধরে উপন্যাসটা কার লেখা, আমি মনে করেন যে ওই রেয়ান দিলাম, হ্যাঁ এটা সঠিক। সাথে কিন্তু আরো কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে, চরিত্রগুলো কি। এবং আপনার যদি মনে হয় যে না আমি একসাথে সবগুলো পড়বো, তাহলে আপনি কিন্তু জাস্ট কোথায় ডিসপ্লে আনসার দিয়ে দিলে সবগুলো চলে আসবে, সবগুলো সঠিক উত্তর চলে আসছে, আপনি জাস্ট পড়ে নেবেন। এই হলো কোশ্চেন ব্যাংকের একটা বড় সুবিধা। প্রাইমারির সাথে সাথে বিসিএস এর গুলোও পাচ্ছেন। আর মান্থলি অ্যাফেয়ার্স এর কথাটা বলেছিলাম, যে মান্থলি অ্যাফেয়ার্সটা একটু দেখে দেই। দেখেন এখানে প্রতি মাসেরটা কিন্তু আলাদাভাবে দেয়া আছে। দেখছেন, আপনি মনে করেন ফেব্রুয়ারিটা জানতে চাচ্ছেন, সো ফেব্রুয়ারি মাসের যে ঘটনাগুলো এখানে দেয়া আছে সেটা কিন্তু জানুয়ারিতে ঘটেছে, মানে জানুয়ারির ঘটনাগুলো ফেব্রুয়ারিতে। সো এখানে অল আছে, বাংলাদেশ আছে, ইকোনমিক আছে, ইন্টারন্যাশনাল আছে। আপনি মনে করেন বাংলাদেশেরটা জানতে চাচ্ছেন, দেখেন 1 তারিখ থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো কালানুক্রম ভাবে এখানে দেয়া আছে। ঠিক আছে? সো কিছু স্পেসিফিক ঘটনাও দেয়া আছে, আর কিছু দেখবেন ব্যাখ্যা করে দেয়া আছে, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একদম ব্যাখ্যা করে দেয়া আছে। এটা বাংলাদেশ ছাড়াও আর কি কিতে আছে দেখেন, আন্তর্জাতিক এবং ইকোনমিক, এই 2টা টপিকেও কিন্তু দেয়া আছে। ওকে, তো এটা মাস ভিত্তিক দেয়া আছে, আপনারা জাস্ট এক নজর মনে করেন পড়তে পড়তে এখন বোর ফিল হচ্ছেন, ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে সবগুলো ঘটনা একবার পড়ে ফেলবেন।
তো এটা কিন্তু একটা সুবিধা। আর কোর্সের ক্ষেত্রে আওয়ার কোর্স যে বাটনটা আছে এটা ক্লিক করলে আপনারা চলে যেতে পারবেন কোর্সে গিয়ে আমাদের যেটা ক্র্যাশ কোর্স, সে ক্র্যাশ কোর্সে আমরা চলে যাব। প্রাইমারি জব সলিউশন ক্র্যাশ কোর্স, এটাতে যদি ক্লিক করেন আপনাদের সবগুলো ফিচার এখানে দেয়া আছে, যে 16টি ক্লাস, 16টি ডেইলি এক্সাম, 4টি সাবজেক্ট ফাইনাল, 5টি ফাইনাল মডেল টেস্ট, অ্যানালাইসিস রিপোর্ট এবং এসএমএস রেজাল্ট, এবং ওভারঅল রুটিন এখানে দেয়া আছে। যদি আপনি রুটিনটা দেখতে চান এই ক্লিক হিয়ার এখানে ক্লিক করলেই আপনার রুটিনটা চলে আসবে। এখানে ক্লাস টাইম, ব্যাচ টাইম সবই দেয়া আছে, ঠিক আছে। আর যে কোনো প্রয়োজনে উত্তরণের হেল্পলাইন নাম্বার তো আপনাদের জানাই আছে, হেল্পলাইনে কল দিলে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তো এই হলো রুটিন, আপনারা রুটিনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং সিলেবাসটাও এখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে। ম্যাথের জন্য 5টা ক্লাস, গণিতের ইংরেজির জন্য 5টা ক্লাস, বাংলার জন্য 3টা এবং জিকের জন্য 3টা। আশা করছি শেষ মুহূর্তের এই প্রস্তুতি আপনাদের যথেষ্ট কাজে লাগবে। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা কিউ&এ তে এবং চ্যাট বক্সে জানাতে পারেন, তারপর আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে একদম আজকের সেমিনার শেষ করে দেব। আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্স এবং কিউ&এ দুইটাই আপনাদের জন্য ওপেন করা আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। তৃষা বলেছেন উইদাউট ম্যাটেরিয়ালস হলে ওয়েবসাইটের জিনিসপত্র পাবেন কিনা। হ্যাঁ, ওয়েবসাইট ইজ অলওয়েজ ফর ইউ, ওয়েবসাইটের সাথে পেমেন্টের কোনো সম্পর্ক নেই। তো ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমি মোটামুটি এখানেই। আর মামুন ভাইয়া যদি কিছু বলতে চান আপনি অ্যাড করতে পারেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। মামুন ভাইয়া শেষ ধন্যবাদ মুহূর্তে ভাইয়াকে। আপনি বলে দিতে পারেন। হ্যাঁ ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে সেমিনারটা শেষ করার জন্য। তো আগে আসলে এইখানে আপনারা অনেকেই এক বই নিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন। আসলে বই আপনারা যারা আগে কোর্সে ছিলেন তারা উইদাউট ম্যাটেরিয়ালস আমাদের যে প্রোগ্রামটা এটাতে ভর্তি হলেই হবে। আর যারা নতুন এর আগে আমাদের এখানে প্রাইমারি কোর্সটা করেননি বা আমাদের বইগুলো সংগ্রহ করেননি তাদের জন্য হচ্ছে আমাদের এই উইথ ম্যাটেরিয়াল যেটা সেটা আপনারা নিয়ে নেবেন, এই হচ্ছে বিষয়টা। তো দ্রুত ভর্তি হয়ে যান। আর ক্লাস আমাদের তো সামনে শুরু হয়ে যাচ্ছে, তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, ক্লাসগুলা করবেন। আর রমজানের সময় আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে 3:30 থেকে 5:30 পর্যন্ত আমাদের রমজানের সময় ক্লাসগুলো চলবে। তো আশা করি সবাই ভর্তি হয়ে যাবেন। ধন্যবাদ। আর যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাদের কল সেন্টার বা রুটিনের নিচে আমাদের বিভিন্ন ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন। আর বঙ্গবন্ধু টাইমলাইনের বিষয়ে আমি কয়েকটা কোশ্চেন দেখলাম, সেটা হচ্ছে বঙ্গবন্ধু টাইমলাইনটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হবে না। আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে যে আপনারা যে কেউ এটা সংগ্রহ করে নিতে পারেন, সেটা ভর্তি হন বা না হয়, নিয়ারেস্ট ব্রাঞ্চে যে সেটা সংগ্রহ করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মামুন আসসালাম। ভাই, হ্যাঁ ওই ভাইয়া। যে উত্তরণের যারা আগে ছিল তাদের এটা একটু সবাই জানতে চাইছে, তাদের জন্য পেমেন্টটা কিন্তু অনলি 1500 টাকা। মানে যারা হ্যাঁ ইয়াতে মেটেরিয়ালস দিবে না 2000 থেকে, তাদের জন্য 500 টাকা ডিসকাউন্টে শুধু 1500 টাকা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রিভিয়াস ঠিক আছে, স্টুডেন্ট হওয়ার কারণে 500 টাকা ছাড় আছে আমাদের এখানে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।